কয়েকদিন আগে এক ভদ্রলোক আমাকে বললেন যে আপনার কথা শুনতে শুনতে এখন আমার আর খরচ করতে ইচ্ছে করে না। আবার কেউ কেউ আমাকে বলেন যে আমার কথা শুনতে শুনতে তারা নাকি কৃপণ হয়ে যাচ্ছে। কোনোটাই সঠিক নয়। আসলে সঠিক নেই কেন? কৃপণ হয়ে যাওয়ার দরকার নেই, তারপরে খরচ করতে ইচ্ছে করেন না, সেটাও ঠিক নয়। আমার বার্তা হচ্ছে আপনি যে আয় করেন সে আয়ের একটা অংশ সঞ্চয় করবেন, খরচ করবেন একটা অংশ। কারণ আপনি এখন যে আয় করছেন সারা জীবন তো একইভাবে আয় করতে পারবেন না। যে কোনো সময়ে আপনার জীবনে বিপদ নেমে আসতে পারে। তাছাড়া আপনি রিটায়ারমেন্টের পরে যদি বেঁচে থাকেন তখন এই সঞ্চয় আপনাকে সুরক্ষা দিবে। অনেকে বলবেন যে আল্লাহ সুরক্ষা দিবেন। আল্লাহ তো সুরক্ষা দিবেন সবাইকে, কিন্তু আল্লাহ আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে আপনাকে হেল্প করবেন না। উনি হয়তো আপনার শক্তি দিবেন, সুযোগ দিবেন, তো সেই সুযোগকে তো আপনার কাজে লাগাতে হবে। যা হোক, সঞ্চয় কিন্তু একটা প্রসেস, এবং সঞ্চয়টা মূলত বর্তমানে খরচের যে স্পৃহা, বর্তমানে ডিম্যান্ড, এটাকে সংকুচিত করে ভবিষ্যতের জন্য টাকা রেখে দেয়। কারণ আপনি ভবিষ্যতে যখন আয় করবেন না তখন এই টাকাটা খরচ করবেন। আপনার 50-60 বছর 65 বছর পর্যন্ত যে আয়, সেই আয়কে আপনি যদি 90 বছর পর্যন্ত বাঁচেন সেই পর্যন্ত ছড়িয়ে দিবেন। কনজামশন স্মুদেনিং টার্মটা, আপনি আপনার সম্পদ যা আয় করছেন বৈধ পথে তার যতটুকু বেশি সঞ্চয় আপনি করতে পারবেন তত আপনার ভবিষ্যতে আপনি বেশি খরচ করতে পারবেন। আপনার ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষিত থাকবে। এখন এই ভবিষ্যৎকে আর্থিকভাবে সুরক্ষিত করতে যে সঞ্চয়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। প্রথম যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে আর্থিক লক্ষ্যটা নির্ধারণ করে নিতে হবে। লক্ষ্য মানে আপনার জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন পরিমাণের টাকা লাগবে। কখনো ছেলে মেয়ের পড়াশোনার জন্য, কখনো ছেলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য, কখনো নিজের জন্য একটা আবাসস্থল তৈরি করার জন্য, কখনো ওষুধপত্র কেনার জন্য, কখনো একটা গাড়ি কেনার জন্য, বা বিভিন্ন প্রয়োজনে আপনার টাকা লাগবে। তো তার জন্য আপনাকে প্ল্যান করতে হবে। যদি প্ল্যান না করেন তাহলে হঠাৎ আপনার টাকা লাগলে আপনি কোথায় পাবেন, আপনার যদি কোনো প্রিপারেশন না থাকে। ধরুন আপনার 10 বছর পরে একটা অ্যাপার্টমেন্ট কিনতে হবে, যেটার দাম হয়তো 1 কোটি টাকা। তাহলে এই টাকাটা তো আপনি হঠাৎ করে কোথাও থেকে পাবেন না। টাকা তো কোথাও ঝুলছে না কোনো গাছে যে আপনি যেই ওখান থেকে ছিঁড়ে ফেলবেন। রাদার আপনি যে ইনকাম করছেন সেই ইনকামের একটা অংশ আপনি খরচ না করে বাঁচাবেন, যে টাকা 10 বছর বাঁচালে আপনার একটা বড় অ্যামাউন্ট হবে, যে অ্যামাউন্ট দিয়ে আপনি একটা বাড়ি কিনতে পারবেন বা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। তাহলে আমি যেটা মিন করছি সেটা হচ্ছে ইউনিট টু হ্যাভ আ ফিনান্সিয়াল প্ল্যান। আর্থিক পরিকল্পনা থাকতে হবে এবং এই পরিকল্পনাটা লিখে ফেলতে হবে, যার মধ্যে সময় থাকবে, পরিমাণ থাকবে, কি কাজে লাগবে সে ব্যাপারে উল্লেখ থাকবে। এটাকে স্মার্ট প্ল্যান বলে। স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেইনেবল, রিজনেবল অ্যান্ড টাইম বাউন্ড। যাও, প্রথম ধাপে আপনি আর্থিক পরিকল্পনা করলেন। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি একটা বাজেট তৈরি করুন এবং একটা খরচ নিয়ন্ত্রণের প্ল্যান করুন। বাজেট তৈরি করে সেটাকে মেনটেন করলে আপনার খরচ নিয়ন্ত্রণ হয়ে যাবে। বাজেটটা কি? আপনি 1 মাসে যে টাকা আয় করছেন তার কত টাকা আপনি খরচ করবেন, কি পারপাজে খরচ করবেন, কেন খরচ করবেন, এগুলো নির্ধারণ করা, এবং এটা অবশ্যই লিখে ফেলা। আপনার ট্রান্সপোর্টেশনে কত কস্ট, আপনার ফুডিংয়ে কত কস্ট, আপনার হাউজিংয়ে কত কস্ট, আপনার ইউটিলিটি বিল কত যাবে, আপনার বাবা মাকে কত টাকা দিতে হবে, আপনার ঋণ পরিশোধ করতে হবে কত টাকা, আপনার কত টাকা সঞ্চয় করতে হবে। এভরিথিং উইল বি রিটেন ডাউন। ইট উইল বি আ প্ল্যান্ড এক্সপেন্ডিচার। তাহলে বাজেট তৈরি করবেন এবং সেই বাজেটকে আপনি ফলো করবেন, তাহলে দেখবেন যে আপনার 20-25% খরচ অটোমেটিক্যালি কমে যাচ্ছে। সাংঘাতিক ব্যাপার। বাট বাজেট তৈরি করলে হবে না, ইউনিট টু ফলো দ্য বাজেট। পাশাপাশি এই বাজেটটাকে আপনার রিভিউ করতে হবে। প্রত্যেকদিন কি কোথায় কি খরচ করলেন এগুলো লিখবেন। লেখার পরে বাসায় যে সেদিন পারেন বা সপ্তাহে 1 দিন পারেন ওটা রিভিউ করবেন, যে কোন খরচটা করা উচিত ছিল, কোনটা না করলেও চলতো, কেন করেছি, ইত্যাদি ইত্যাদি। এই অভ্যাসের মধ্যে যখন নিজেকে ঢোকাবেন তখন দেখবেন যে আপনি অটোমেটিক্যালি ফিনান্সিয়ালি একটা ডিসিপ্লিনড লাইফ লিড করছেন এবং আপনি আপনার খরচকে কমিয়ে ফেলতে পারছেন। তৃতীয় ধাপটা হচ্ছে স্বয়ংক্রিয় সঞ্চয় ব্যবস্থা চালু করা। এখন একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে, আপনি স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয় ব্যবস্থা চালু করতে পারেন। যেমন ধরেন আপনার যে অ্যাকাউন্টে আপনার স্যালারি বা রেমুনারেশন যাই বলেন ঢুকে, সেখানে যদি একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখেন যে আপনার অমুক অমুক অ্যাকাউন্টে এত এত টাকা চলে যাবে প্রতি মাসে, তো দে উইল ডু ইট অন ইউর বিহাফ। অথবা এখন কত সুযোগ আছে, আপনি মোবাইলে বসে আপনার ফান্ড বিভিন্ন ব্যাংকে ট্রান্সফার করে দিতে পারেন বা ওই ব্যাংকে ট্রান্সফার করে দিতে পারেন। তাহলে স্বয়ংক্রিয় একটা সেভিংসের ব্যবস্থা আপনি করবেন, পাশাপাশি আপনি নিজেও ট্রান্সফার করতে পারবেন। এটা কিন্তু একসময় খুব সময় সাপেক্ষ ছিল, অনেক ঝামেলার ছিল, এখন ইট হ্যাজ বিন ভেরি ইজি। সো টাকা ঢোকার সাথে সাথে আপনি অন্য কাজ বাদ দিয়ে আগে সঞ্চয়ের কাজটা সেরে ফেলবেন। পে ইয়োর সেলফ ফার্স্ট যে কথাটা আছে, যে ইউ উইল সেভ সাম মানি ফর ইয়োর সেলফ। ইউ আর ওয়ার্কিং ভেরি হার্ড, সো ইউ নিড টু পে ইয়োর সেলফ ফার্স্ট বিফোর ইউ পে অল আদার বিলস, অল আদার এক্সপেন্সেস। 4 নম্বর ধাপ হচ্ছে যে বিভিন্ন সঞ্চয়ের উপকরণ ব্যবহার করা। যেমন ধরেন আপনি শুধু ডিপিএসে টাকা পাঠাবেন তা কেন?
আপনি একটা কাজ করতে পারেন, আপনি এসআইপি করতে পারেন, স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মিউচুয়াল ফান্ড, সেখানে টাকা পাঠাতে পারেন। আপনি রিটায়ারমেন্ট ফান্ড যদি আপনার থাকে সেখানে টাকা রাখতে পারেন। ধরেন আপনি স্টক মার্কেটে একটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট আপনার আছে, বিও অ্যাকাউন্ট, সেখানে আপনি মাসে মাসে 5,000 10,000 করে টাকা পাঠাতে পারেন, তারা আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে। আপনি কোনো একটা অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন, যে 5,000 করে পাঠালেন, যখন 50,000 টাকা হলো বা 1 লাখ টাকা হলো, যাই হোক না কেন, তখন আপনি একটা সঞ্চয়পত্র কিনে ফেলেন। আপনি যদি সঞ্চয় করবেন সেই মনস্থির করেন এবং সঞ্চয়ের পকেটগুলো ঠিক করে নেন, তাহলে দেখবেন ইট হ্যাজ বিন এ কন্টিনিউয়াস প্রসেস, ইউ আর ডুইং ইট ভেরি কর্ডিয়ালি ইন এ ডিসিপ্লিনড ওয়ে। এবং এই যে ছোট 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 সঞ্চয় বিভিন্ন পকেটে, এটা একসময় অনেক বড় হবে। সারা রাত যেমন দেখেন না বালতিতে 1 ফোঁটা 1 ফোঁটা পানি পড়ে, সকালে দেখেন বালতি ভরে গেছে, কিন্তু যখন 1 ফোঁটা 1 ফোঁটা পানি পড়ছিল তখন মনে হচ্ছিল যে এই বালতি তো সারা জীবনে ভরবে না। ঠিক ওইরকম অল্প অল্প সঞ্চয় মনে হয় যেন এটা অল্প, বাট ইট বিকামস ভেরি বিগ একটা সময় পরে। আপনাকে ধৈর্য ধরে এই সঞ্চয়টা চালিয়ে যেতে হবে। টাকা আয় করা যেমন কঠিন, টাকা সঞ্চয় করা কঠিন, এটা বুঝতে হবে। এরপর 5 নাম্বার ধাপ আছে একটা, সেটা হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা করা এবং সঞ্চয় পর্যালোচনা করা। আপনি কোথায় সঞ্চয় করছেন, কোথায় বা বিনিয়োগ করছেন, এই ঝুঁকিটা আপনাকে বুঝতে হবে। ধরুন আপনি এমন একটা ব্যাংকে টাকা রাখতেছেন যে ব্যাংক অলরেডি রিস্কের মধ্যে পড়ে গেছে। আপনি এমন একটা মিউচুয়াল ফান্ড কোম্পানির সাথে আপনি কাজ করছেন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে, যারা অলরেডি ভেরি মাচ ইনএফিশিয়েন্ট। আপনি এমন একটা কোম্পানির শেয়ার কিনছেন যে শেয়ারটা গত 7 বছর ধরে কোনো ডিভিডেন্ড দেয়নি। আপনাকে কেয়ারফুল হতে হবে, আপনাকে বুঝতে হবে, এবং এই একটা সময় পর পরে ঝুঁকি ম্যানেজমেন্টটা আপনাকে করতে হবে। আর্থিক লিটারেসি সেজন্য খুব দরকার। আপনাকে, আমরা যে কোর্স করি সেই কোর্সের মধ্যে ভর্তি হওয়া জরুরি আমি মনে করি। ইউ উইল আন্ডারস্ট্যান্ড সো মেনি থিংস। আমার যে বইগুলো আছে, বিশেষ করে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট এর বই, যেমন দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট, দ্য নিটি গ্রিটি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইন লাইফ, এই বই দুটো বিশেষ করে খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনার আর্থিক লিটারেসি শিখতে সাহায্য করবে। আপনি কোথায় কি করবেন সে সম্পর্কে একটা গাইডলাইন পাবেন। এই মূলত 5টা ছিল আপনার সঞ্চয় কিভাবে করবেন তার ধাপ। এই ধাপগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে পদক্ষেপগুলো বললাম, এটা যদি আপনি মেনটেন করেন, ফলো করেন, তাহলে আপনার কিন্তু আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। আপনি যত অল্প আয় করুন না কেন, আপনার এখন যেমন জীবন চলছে, দেখবেন যে রিটায়ারমেন্টের পরেও ইউ আর লিডিং দ্য সেম লাইফ ফিনান্সিয়ালি। ভিডিওটি ছোট, যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন, সো দ্যাট অন্যরা উপকৃত হতে পারে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।